যারা যারা 2011 সালের পরে চাকরি পেয়েছেন, সে যেখানেই চাকরি পেয়ে থাকুন না কেন, কেউ পুলিশে পেয়েছেন, কেউ মিউনিসিপ্যালিটিতে পেয়েছেন, কেউ পাবলিক সার্ভিস কমিশনে পেয়েছেন, কেউ অন্যান্য জায়গায় পেয়েছেন, পেতেই পারেন, কেউই কিন্তু আপনারা সিকিওর নন। কারণ ধরা পড়লে যারা চাকরির জন্য পরীক্ষা নিয়েছে, দোষটা তাদের। একটা রায়ে এতজনের চাকরি চলে গেল, কে যোগ্য কে অযোগ্য। এখন অনেকেই দাবি করছেন যে আমরা যোগ্য, কিন্তু তারপরেও আমাদের চাকরি চলে গেল। আর কি কোনো উপায় ছিল না এই যোগ্য অযোগ্য বাছার জন্য? যোগ্য অযোগ্যটা বাঁচবে কি? আদালত বসে বসে যোগ্য অযোগ্য বাঁচবে? আর মামলাকারীর আইনজীবী যারা আছে তারা যোগ্য অযোগ্য বাঁচবে? যোগ্য অযোগ্যটা বাঁচার লোক হলো স্কুল সার্ভিস কমিশন। তারা বলছে না কেন এখনও? স্কুল সার্ভিস কমিশন এইসব কথাবার্তা না বলে একটা এফিডেভিট করে বলুক না যে 25,000 ক্যান্ডিডেটের মধ্যে 17,000 বা 18,000 আমরা ভেরিফাই করে দেখেছি যে এই প্রার্থী, তার এই নাম, তার এই রোল নাম্বার, তার এই নম্বর, এইগুলো যোগ্য। এটা ডিক্লেয়ার করে দিলেই হয়, সব ঝামেলা মিটে যাবে। বড় বড় কথা বাজারে না বলে ওরা এটা এই জন্য বলছে না, আইনি সূক্ষ্ম চাল মারার চেষ্টা করছে, যেটা হচ্ছিল যদি যোগ্য কতজন বলে দেয়, বাকিটা অযোগ্য। এই কারণের জন্য ওরা বলছে না। এই যোগ্য শব্দটা একটা ভেগ শব্দ। যারা যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে যোগ্য শব্দটা একটা ভেগ শব্দ। কতজন যোগ্য, কোন কোন ক্যাটাগরিতে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, এই সাবজেক্ট, হিস্ট্রি, পল সায়েন্স, মেল ফিমেল, শুধু ফিমেল, এসসি, এসটি, ওবিসি, এই যে টোটাল ক্যাটাগরিতে এতজন এত নম্বর পেয়েছে, এই তার নম্বর, এই যোগ্য। এই ডিটেলসটা যদি স্কুল সার্ভিস কমিশন দিয়ে দেয়, তাহলে এই 25,000-এর থেকে যদি ধরুন 15,000-এর দিল, 15,000 যোগ্য, তার মানে বাকিটা অযোগ্য। তাহলে ওই বাকিটা এক চান্সে বেরিয়ে যাবে। ওই বাকিগুলোকে বাঁচানোর জন্য স্কুল সার্ভিস কমিশন ইচ্ছাকৃতভাবে বলছে না যে আমি যোগ্য, এই এতগুলো ক্যান্ডিডেট যোগ্য, আমি 5টা যোগ্য ক্যান্ডিডেট বলতে পারি, 10টা যোগ্য, যারা যারা পরীক্ষা দিয়েছেন তিনি বলতেই পারেন আমি যোগ্য। তিনি যোগ্যতার সাথে পেয়েছেন, তিনি পয়সা না দিয়ে পেয়েছেন, তিনি মেধার ভিত্তিতে পেয়েছেন, এটা ঠিক। কিন্তু এই যোগ্য কথাটা বলার এখতিয়ারটা কার, এটা ফার্স্টটাকে দেখতে হবে। যদি স্কুল সার্ভিস কমিশন ধরুন বললো 15,000 যোগ্য, আমি যারা মামলাকারীর হয়ে লড়াই করছি আমি বলতে পারি 15,000-এর মধ্যে ওটা 15,000 হবে না, 14,000 হবে, কারণ এই 1,000-এর এই গণ্ডগোল আছে, সেইটা বলার রাইট আমার আছে। কিন্তু মেন তো স্কুল, এই যে মেরিট লিস্ট বেরোয়, সিম্পল হিসাব, কে বার করে? কি ক্যান্ডিডেটরা বার করে? স্কুল সার্ভিস কমিশন বার করবে? মেরিট লিস্ট বেরোনোর পর আমরা দেখতে পাচ্ছি যে এতগুলো অযোগ্য লোক ঢুকেছে, তাহলে যোগ্য লিস্টটাও কিন্তু ফার্স্টটাকে ওকে বার করতে হবে। এই যোগ্য 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 এই ফালতু কথাবার্তা বলাটার কোনো মানে হয় না। স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছেই একটা লিস্ট দিয়ে দিতে পারতো, নাম ধরে লিস্ট দিয়ে। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তো নোটিশ পাঠানো হয়েছিল হিয়ারিংয়ের জন্য। স্কুল সার্ভিস কমিশন প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তাদের সার্টিফিকেট দিয়ে দিত বা একটা লিস্ট করে দিয়ে দিত যে আপনারা যোগ্য, এই হলো আমাদের লিস্ট, এই হলো আপনাদের দিয়ে দিলাম। এটা দিয়ে দিলেই সমস্যা মিটে যায়। স্কুল সার্ভিস কমিশন এসে কোর্টে বলে দিত যে এই এতগুলো ক্যান্ডিডেট যোগ্য। যোগ্যটা কথাটাই তো ভেগ। এইটাকে বাজারে চালানো হচ্ছে শুধুমাত্র ওই ভাইপো আর পিসির নির্দেশে, আর কারোর নির্দেশে না। এই যে যারা যোগ্য বা যারা অযোগ্য, এই যে একসঙ্গে তো সবার চাকরি গেল। তো মমতা ব্যানার্জি তিনি বলছেন এই রায়কে পুরোপুরিভাবে বেআইনি বলছেন, চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, আরও 10 লাখ চাকরি যে তিনি মানে প্রস্তুত, সেই কথাও তিনি বলছেন। দেখুন, মমতা ব্যানার্জি সারা জীবনই ভাঁওতা মেরে জীবন কাটিয়ে দিয়েছেন। উনি আজীবন কোনো সত্য কথা বলেন। আমি একটা এক্সাম্পল বলছি যে কোর্টের রায়টা কি হয়েছে। ধরুন একটা আইল্যান্ড আছে সমুদ্রের মাঝে, সেই আইল্যান্ডে একজন পয়সা দিয়ে জমি কিনেছেন, রেজিস্ট্রি করে জমি কিনেছেন, পাশে আরেকজন লোক জবরদখল করে বসে আছেন। তাহলে একজন রেজিস্ট্রি করে জমি কিনেছে, আরেকজন জবরদখল করে বসে আছে। তো যে জবরদখল করে বসে আছে আপনি তাকে সরিয়ে দিলেন, এটি স্যাগ্রিগেটেড। যদি পুরো আইল্যান্ডটাই সমুদ্রের জলে ডুবে যায় তাহলে সে জেনুইন যে সেও ডুবলো, যে ফলসলি গায়ের জোরে জমি দখল করেছিল সেও ডুবলো। কেসটা এখানে এটা হয়েছে। এখানে এদের এই ছেলেমেয়েগুলোকে বাঁচানো যেত যদি স্কুল সার্ভিস কমিশন ডিটেলড দিয়ে বলতো যে এই ছেলে এই রোল নাম্বার, এই তার নম্বর, এই এই ক্যাটাগরি, এই সাবজেক্ট, আমার টোটাল 17,890,
বা 19,000 এত জেনুইন ক্যান্ডিডেট। এই শব্দটা আমি আপনাদের লিখে দিচ্ছি, যেভাবে মিডিয়াতে বলছে, কোনো দিনই এই শব্দটা স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট বা হলফনামা আকারে কোর্টের কাছে দিতে পারে। আপনি হলফনামা আকারে কোর্টের কাছে দিয়ে সারা পশ্চিমবাংলাকে দিয়ে দিন, যত ক্যান্ডিডেট আছে তাদেরকে, এটা দিয়ে দিলেই তো মিটে যায়। তাহলে কি দাঁড়িয়ে যাবে যে যেগুলো জেনুইন আর কোনগুলো ফলস, এটা স্যাগ্রিগেটেড হয়ে গেল। যদি স্যাগ্রিগেটেড হয়ে যায় কোনটা জেনুইন কোনটা ফলস, কোনটা জেনুইন কোনটা ফলস, এটা যদি স্যাগ্রিগেটেড হয়ে যায়, তাহলে ফলসগুলো বেরিয়ে চাকরি চলে যাবে, যাদেরকে বাঁচানোরই চেষ্টা করছে বেসিক্যালি রাজ্য সরকার আর স্কুল সার্ভিস কমিশন। একটা প্রশ্ন তো উঠছে স্যার, এই যে যারা যোগ্য, যারা বলছে আমরা পরীক্ষা দিয়ে, যে জেনুইনলি যারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিটা পেয়েছে, তাহলে তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ? জেনুইনটা বলার উচিত ছিল স্কুল সার্ভিস কমিশনের। তাদের ভবিষ্যৎ যদি দেখা যায় যে আলটিমেটলি, আমি তো শুনছি সুপ্রিম কোর্টে অনেকে যাবে, যদি দেখা যায় যে আলটিমেটলি আবার ফ্রেশ সিলেকশন প্রসেস হয়, হাইকোর্ট তো তাই বলেছে, ফ্রেশ সিলেকশন, তাদের আবার সিলেকশন প্রসেসে বসতে হবে, পরীক্ষা দেওয়ার জন্য আবার বসতে হবে। এটাই রায় আপাতত হয়েছে, যেটা রায় হয়েছে তার বাইরে আমি কি করে বলবো। এই যে 12% সুদ সহ বেতন পুরোটা যে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, এটা তো মমতা ব্যানার্জিও প্রশ্ন তুলেছেন, এটা সম্ভব? বিচারপতিদের দিকেও প্রশ্ন তুলেছেন তিনি, যে আপনাদেরকে যদি টাকা ফেরত দেওয়ার কথা বলা হতো আপনারা পারতেন? এই কথাটাই হলো মমতা ব্যানার্জির মিথ্যেবাদী মার্কা কথাবার্তা। মিথ্যেবাদী মহিলা, সারা জীবন মিথ্যে কথা বলে এসেছে, অর্ডারে সেটা লেখা নেই। যারা প্যানেল এক্স হবার জন্য বেতন ফেরত নয়, যাদের প্যানেল এক্সপায়ার করেছে, তারপরে যারা চাকরি পেয়েছে তারা বেতন ফেরত দেবে। যাদের ব্ল্যাঙ্ক ওএমআর এখনও অবধি ডিটেক্টেড ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি করছেন, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট মানে বোর্ড রেকমেন্ড করেনি, অথচ কমিশন রেকমেন্ড করেনি, অথবা বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, এই ক্যাটাগরির লোকজনই টাকা ফেরত দেবে। সবাই নয়। আদালত যে অর্ডারটা দিয়েছেন বিচারপতিরা একদম সঠিকভাবে দেখে শুনেই অর্ডারটা দিয়েছেন, কিন্তু এখানে স্পেসিফিক ফিগারটা কত সংখ্যার আমার জেনুইন ক্যান্ডিডেট যারা ঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, এই ফিগারটা যে এত বড় বড় কথা বলছেন মুখ্যমন্ত্রী, ফিগারটা তো আপনি নিজে দাঁড়িয়ে সবার সামনে, আপনি তো সরকারের প্রধান, এই হলো ফিগার, এই স্কুল সার্ভিস কমিশন পাবলিককে আমি দিয়ে দিচ্ছি, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটেই দিয়ে দিচ্ছি, দিক না দেখি মুখ্যমন্ত্রী। বড় বড় বাতেলা, ওই মাপলার গেছে না, হাওয়াই চটি যাওয়ার টাইম আসছে। মমতা ব্যানার্জিও বলছেন এই রায় বেআইনি, সুপ্রিম কোর্টে যাবেন, চ্যালেঞ্জ করেছেন। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার যে কোনো মানুষেরই আছে, যাক না সুপ্রিম কোর্টে। এই রায়টার মধ্যে কত কি আছে উনি আগে বাড়িতে গিয়ে পড়াশোনা করুন, এই রায়টা কতটা পড়তে পারেন আমি জানি না। নিজেকে এলএলবি বলে নাকি দাবি করেন শুনেছি, এমএ বিএ এলএলবি এমকম বিকম সব নাকি তিনি একসাথে করেছেন। তো যিনি একসাথে করেছেন তিনি অর্ডারটা আগে ভালো করে পড়ুন, তারপরে বড় বড় কথা বলবে। যান না সুপ্রিম কোর্টে, আমরাও ক্যাভিয়েট করে রেখেছি, যান। 2016 সালের সমস্ত প্যানেল তো বাতিল হলো, আরও তো অনেক মামলা চলছে শিক্ষা সংক্রান্ত, সেগুলোতে কি হতে পারে? সেগুলোর হিয়ারিং চলছে, দেখা যাক কি হয়। তবে এখানে দুর্নীতি হয়েছে এটা তিনি নিজেও ওই মঞ্চে দাঁড়িয়ে না বলতে পারবেন না। উনি ওই 25,000কে বাঁচানোর জন্য নেমেছেন, এই জন্য, কারণ এই 5 থেকে 7,000 কি 8,000 যাই হোক না কেন, ফিগারটা তো কমিশন বলেনি বলে আমরাও বলতে পারছি না, এদেরকে বাঁচানোর জন্য, যারা জেনুইন তাদেরকে বাঁচানোর জন্য না। সেইটা যদি ওনার একমাত্র সদিচ্ছা থাকতো, তাহলে উনি স্কুল সার্ভিস কমিশনকে ওই মঞ্চে দাঁড়িয়ে বলতেন, এডুকেশন মিনিস্টারকে, যে কতগুলো জেনুইন ক্যান্ডিডেট আর কতগুলো ফেক ক্যান্ডিডেট স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তোমরা পাবলিশ করে দাও, দিয়ে ওইটা এফিডেভিট করে দাও। প্রশাসনিক প্রধান তো বলুন না, বড় বড় ডায়লগ না মেরে। বেসিক্যালি উনি বাংলার ভবিষ্যৎ ধ্বংস করতে নেমেছেন, আর ওনার নিজের পরিবার ছাড়া উনি পশ্চিমবাংলার কাউকে ভালোবাসেন না, ওই জন্য ভাইপোর কথা বলেন। কিছুদিন পর যাবেন তো, যেমন মাফলার গেছে, অপেক্ষা করুন। আমরা আরও একটা আমি পশ্চিমবঙ্গ জনগণের কাছে বলে রাখতে চাই, যারা 2011 সালের পরে চাকরি পেয়েছেন, সে যেখানেই চাকরি পেয়ে থাকুন না কেন, কেউ পুলিশে পেয়েছেন, কেউ মিউনিসিপ্যালিটিতে পেয়েছেন, কেউ পাবলিক সার্ভিস কমিশনে পেয়েছেন,
কেউ অন্যান্য জায়গায় পেয়েছেন, পেতেই পারেন, কেউই কিন্তু আপনারা সিকিওর নান, কারণ ধরা পড়লে যারা চাকরির জন্য পরীক্ষা নিয়েছে দোষটা তাদের। এমন পরীক্ষা নেবে কেন যাতে করে মামলা করলেই চাকরিটা চলে যায়? চাকরি চলে যাওয়ার মতন উপক্রম হচ্ছে। এর আগে কোনো দিন পশ্চিমবাংলায় দেখেছেন যেরকম হয়েছে? তাই জন্য যে সেক্টরেই চাকরি করছেন না কেন, সরকারি বেসরকারি, যেগুলো সরকার পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, অন্য কোনো জায়গায় নয়, তারা কিন্তু খুব সতর্ক হয়ে চাকরি করবেন। কারণ এটা প্রাইমারি এসএসসিতে হয়েছে, এইবার মিউনিসিপ্যালিটিটা আস্তে আস্তে ঢুকছে, এবার বিভিন্ন সেক্টরেই ঢুকবে। কারণ এই চুরি, দুর্নীতি, বেআইনিভাবে চাকরি এই সরকার দিয়েছে। যারা চাকরি করছেন বিভিন্ন সেক্টরে তারা এটা জানেন। ইনফ্যাক্ট পুলিশেও যারা চাকরি করছেন, মিউনিসিপ্যালিটিতে যারা চাকরি করছেন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যাদের চাকরি হয়েছে, তারাও এটা, যারা পরীক্ষা দিয়ে চাকরি জেনুইনলি পাচ্ছেন, তারাও এটা জানেন যে এখানে 2 নম্বর যে কলেজ সার্ভিস কমিশনে সব থেকে বড় 2 নম্বরের জায়গা। যেদিন ধরা পড়বে না, এও একটা বড় 2 নম্বরের জায়গা। ধরা পড়ছে না, হচ্ছে না, তো এতদিন ধরে চলছিল। প্রমাণ আসছে, আমাদের অনেকগুলো জায়গার থেকে প্রমাণ আসছে। যখন ধরা পড়বে সবই যাবে। তাই জন্য সবাইকেই অ্যাওয়্যার করে রাখতে চাই। সারা পশ্চিমবাংলায় যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বা পশ্চিমবঙ্গ সরকারের থেকে মাইনে পাচ্ছেন, কেউই সিকিওরড নয় এই তৃণমূলের জামানায়। এরকম অপদার্থ সরকার। তাই জন্যই তো বলবো জনগণের কাছে, এদেরকে হাঁটান, দেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। যারা সরকারি স্কিমে টাকা পাচ্ছেন, কম টাকা পাচ্ছেন, আরও বেশি টাকা পাওয়া উচিত, আরও বেশি টাকা পাওয়া উচিত। টাকাগুলো চুরি হচ্ছে, এটা অ্যাডমিটেড পজিশন পশ্চিমবাংলায়। আপনি যে কোনো সরকারি দপ্তরে যান, যে কোনো প্রাইভেট সেক্টরে যান, যে তৃণমূল চুরি করে। তৃণমূলকে টাকা না দিলে কাজ হবে না। এবং তৃণমূলের আবার একটা গোষ্ঠী না, 7টা 8টা 9টা 10টা গোষ্ঠী। ওই 7টা 8টা 9টা 10টা গোষ্ঠীর যেগুলো ছোট এলাকা ভিত্তিক মাথা আছে, সেই মাথাগুলোকে আবার পয়সা দিতে হবে, তবে কাজ হবে। এখানে তো সবাই, ওখানে সব এলাকায় ঢুকে গেলে সবাই নিজেদেরকে মস্তান মনে করে। আর একটাই পোস্ট বাংলায়, বাকিগুলো সব ল্যাম্প পোস্ট, সব চাকর বাকর। যত ওই মুখপত্র, এই পত্র, ওই পত্র আছে না তৃণমূলে, সবগুলো সব চাকর বাকর, পয়সা দিয়ে পুষে রেখেছে এই চুরির টাকায়।